ভারতের লোকসভা নির্বাচনে জয়ের দাবি বিজেপির, কংগ্রেসের আশাতীত প্রত্যাবর্তন, কৌশলগত সিদ্ধান্ত নিতে দুই জোটের বৈঠকের প্রস্তুতি। চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম, নিরাপত্তা সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। বাজেটে ব্যাংকিং খাতের উপর চাপ না বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের, জিডিপির চেয়ে মূল্যস্ফীতি কমানোয় জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের লোকসভা নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে জয়ের দাবি করে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলাফলে আশাতীত সাফল্য পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কৌশলগত সিদ্ধান্ত নিতে আজ বৈঠক ডেকেছে বিজেপি নেতৃত্বাধীন জোট, এনডিএ, কংগ্রেস ও নেতৃত্বাধীন ইন্ডিয়া। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে মঙ্গলবার সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দেন মোদী। জয় জগন্নাথ বলে শুরু করলেও তার ৩৪ মিনিট দীর্ঘ ভাষণের কোথাও ছিল না জয় শ্রীরাম, গ্যারান্টি, মোদী সরকারের, বিজেপির মতো অতি ব্যবহৃত শব্দগুলো। দলগতভাবে বিজেপি সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিক দল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি, টিডিপি আর নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের প্রশংসা করেন। মোদী সরকার গঠনে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে ২৮টি আসন পাওয়া এই দুই শরিক। সাবেক বিরোধী জোটের শরিক এই দুই দলের সাথে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। নাইডু ও নীতিশের দলের সাথে যোগাযোগের কৌশল নির্ধারণের বিষয়টি ইন্ডিয়া জোটের আজকের বৈঠকে আলোচনা হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে ২৪০টি আসনে জয় নিশ্চিত করেছে বিজেপি, আর ইন্ডিয়া জোটের বৃহৎ শক্তি কংগ্রেস জয় পেয়েছে ৯৯টি আসনে। আর ভোটের পরিসংখ্যানেও ৩৬.৫৬% ভোট পাওয়া বিজেপির পরে আছে ২১.১৯% ভোট পাওয়া কংগ্রেস। চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় ভোট গ্রহণ চলছে। এ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে এসব উপজেলায়। বিকেল ৪টা পর্যন্ত নেওয়া হবে ভোট। সকাল ৮টা থেকে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ। এই দুই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী। এদিকে রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ চেয়ারম্যান সহ ১৯ প্রার্থী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। বরিশালের বানারীপাড়া, বাবুগঞ্জ ও উজিরপুরে চলছে উপজেলা পরিষদ নির্বাচন। ৩ উপজেলায় অংশ নিচ্ছেন ২৯ প্রার্থী। ময়মনসিংহের নান্দাইল, ভালুকা, গফরগাঁও উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার ১০,৮৯,৬২৭ জন। ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। টাঙ্গাইলের ৪টি উপজেলায় নির্বাচন চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোট কেন্দ্র ও আশপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙামালী উপজেলা পরিষদে। এই দুই উপজেলায় ভোটার সংখ্যা ২,৯২,৩৩৮ জন। এছাড়া ফরিদপুরে ২টি ও ভৈরব উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় ভোট গ্রহণের তথ্য কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী জুয়েল আহমেদ। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের মধ্য দিয়ে রংপুরের তারাগঞ্জ এবং বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সকাল থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা বেশ কয়েকটি কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছি, সেখানে দেখেছি যে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন বলছে যে বেলা বাড়ার সাথে সাথেই হয়তো ভোটাররা কেন্দ্রমুখী হবেন। এই মুহূর্তে একজন প্রার্থী রয়েছেন, তিনি সম্ভবত ভোট দিয়েছেন। তার নাম মিজানুর রহমান। তিনি তারাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই, আপনার নিজের ভোটটা আপনি দিয়েছেন কিনা, এবং আপনি তো নিশ্চয়ই কেন্দ্রগুলো দেখেছেন, পরিবেশ কেমন দেখছেন এবং ভোটার উপস্থিতি নেই কেন? আপনাদের দায়বদ্ধতা কতটুকু আছে ভোটারদের কেন্দ্রমুখী করতে? ধন্যবাদ আপনাদেরকে। আমি আমার নিজস্ব কেন্দ্রে আমি আমার ভোটটি প্রদান করেছি এবং সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থান অত্যন্ত ভালো ছিল। এবং আপনারা যেটা বলছেন যে ভোটারের আর উপস্থিতি কেন কম, এখন এখানে বড় মৌসুম চলছে, হয়তোবা এক ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ভোটার উপস্থিতি বেড়ে যাবে ইনশাল্লাহ। সবাই আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে। ভোট উৎসবের যেটি বলা হচ্ছে সেটি হয়তোবা সেই দৃশ্য আমরা দেখতে পাবো।
বাজেটের অর্থ সংস্থানে ব্যাংকিং খাতের উপর আর চাপ না বাড়াতে সরকারের কাছে অনুরোধ ব্যবসায়ীদের। বাজেট ঘাটতি মেটাতে করের জাল বাড়াতে প্রয়োজনে দাতা সংস্থার ধারস্থ হবার কথা বলেছেন তারা। অর্থনীতিবিদরা চান চলমান অর্থনৈতিক সংকটে জিডিপির দিকে না তাকিয়ে সীমিত আয়ের মানুষের কথা ভেবে মূল্যস্ফীতি কমানোই হোক বাজেটের বড় ফোকাস। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। সরকারের নানা চেষ্টায়ও ধরে রাখা যাচ্ছে না রিজার্ভ। ডলার সংকটে ধুঁকছে অর্থনীতি, অন্যদিকে মূল্যস্ফীতির চাপে অসহায় সীমিত আয়ের মানুষ। এ পরিস্থিতিকে জটিল বলছেন অর্থনীতিবিদরা। সরকারের হিসেবে সবশেষ মে মাসে খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে। বাস্তবতা যাই হোক, আগামী অর্থ বছরে সেটি 6.5% মধ্যে রাখার পরিকল্পনা সরকারের। মূল্যস্ফীতিকে আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে এবং এটার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে রিজার্ভকে যেন আমরা একটি উন্নত অবস্থায় যেন একটি সুসংহত করতে পারি। যতক্ষণ এটা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই সমস্যা থাকবে। এই জন্য এই বছরের বাজেটটা হওয়া উচিত স্ট্যাবিলাইজ করার জন্য বাজেট, যে এরকম না যে আমরা বেশি প্রবৃদ্ধি অর্জন করতে চাই। আমরা যদি বিগত বছরে 100 টাকার ব্যবসা করি, এবার আমরা 150-200 টাকার ব্যবসা যাতে আমরা সবাই করতে পারি। দ্যাট ইজ এক্সপেনশনারি সিচুয়েশন। সেটা হলেই আমি মনে করি যে আগামী দিনগুলো এই যে একটা ক্রাইসিস মোমেন্টে আমরা বাস করছি, যেখানে ডলার পাওয়া যাচ্ছে না, কিংবা কাস্টমার পাওয়া যাচ্ছে না, কিংবা কস্ট বেড়ে গেছে, দাম সেলিং প্রাইস বাড়ে নাই, এই সবের থেকে হয়তো আমরা কিছুটা হলেও রেহাই পাবো। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা থেকে বের হবার দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের বেসরকারি খাতের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে সক্ষমতা, সেটা একটা বড় ধরনের চাপের মুখে আছে। এই অবস্থায় সরকারও যদি ব্যাংক খাত থেকে বড় করা শুরু করেন এবং বেশি মাত্রায় ঋণ নেওয়া শুরু করেন, তখন বেসরকারি খাতের উপরে চাপটা অনেক বেশি পড়বে। সেই জন্য আমরা রিকোয়েস্ট করব যে সরকারকে রিকোয়েস্ট করব যে ব্যাংকিং খাত থেকে বড়োইংটা কমিয়ে নেওয়ার জন্য। বিশ্লেষকরাও মনে করেন ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ নেওয়া অর্থনীতির জন্য বিপজ্জনক পর্যায়ে গেছে। আমাদের দেশে এটি এখন একটি অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে গিয়েছে, যে পরিমাণে সরকার ব্যাংকগুলো থেকে লোন নেওয়ার চেষ্টা করেছে বা লোন নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখুন, প্রধান অসুবিধা হচ্ছে আমাদের যে আমরা যেটাকে বলি যে আভ্যন্তরীণ খাত থেকে যে পরিমাণ সরকারের রাজস্ব আদায় করা উচিত ছিল, সেই রাজস্ব কিন্তু সরকার আদায় করতে পারে না। আমরা অনেকবার বলেছি ট্যাক্স জিডিপি রেশিও আমাদের এমন একটা পর্যায়ে যেটা বিশ্বের মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে আর কি। এফেক্টিভলি যারা কর দিচ্ছেন খুব কম, সংখ্যাটা কিন্তু খুব কম। তাদের উপরে করের বোঝা যদি আরও বেড়ে যায়, তাহলে যেটা হবে তাদের আসলে অর্থনৈতিক সক্ষমতা কমতে থাকবে, কম্পিটিটিভনেস কমতে থাকবে কম্পেয়ার টু অন্য যে আমরা যাদের সাথে বিদেশি যাদের সাথে কম্পিট করি। বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে বাজেটে আলাদা গুরুত্ব চান বিশ্লেষকরা। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।